তখন লক্ষণ রাগি যায় যে দেখো তোমাকে এতভাবে বললাম তুমি বুঝো না, দাঁড়াও কেমন তোমার বিয়ে করার স্বাদ মিটাই, তোমাকে যেন কেউ বিয়ে করতে না চায়। তখন কি করে নাক কাটিয়ে দেয়, ওই যে নাক কাটিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ওই যে নাক কাটছে। সেবা করতেছে, ওই যে সেবা করছে। হ্যাঁ ওই যে সেবা করছে। সেবা করার পরে রাক্ষস হ্যাঁ রাম মারতেছে তার উপরে। আচ্ছা ওই যে রাম ধনুক ভাঙতেছে। হ্যাঁ ধনুক ভাঙছে। সীতাকে দেখানো হচ্ছে নিচে ঘট অনুষ্ঠান ভাবে দেখানো হচ্ছে, তোমার একজনের খাজনা মিটিয়েছে, মাফ করলাম। তখন আমি বলছে যে আমি মন্দির নির্মাণ করব, আপনারা রাজা প্রাণনাথ এটা আকবরকে বললেন যে আমি মন্দির নির্মাণ করব। প্রায় 317 বছরের পুরনো এই কান্তজিউ মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি কান্তজিউ মন্দিরের সামনে। মানে নিচের পোর্শনে হচ্ছে মোগলদের জীবনচিত্র। বছরের পুরনো স্থাপত্য। হ্যাঁ, দিনাজপুরের কান্তজিউ মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই কান্তজিউ মন্দিরের বয়স 317 বছর। রাজা প্রাণনাথ এই মন্দিরের কাজ শুরু করেন, কিন্তু তারপর মন্দিরের কাজ শেষ করেন তার পুত্র রামনাথ। আজকে পুরোটা সময় জুড়ে আমি দিনাজপুরের কান্তজিউ মন্দিরে থাকবো। কান্তজিউ মন্দিরের আর কি এর আগে আমি বারবার দেখেছি, যতবারই দিনাজপুর আসি কান্তজিউ মন্দিরটা একবার হলেও ঘুরে যাই। কারণ কান্তজিউ মন্দির সবার কাছে কেন এত জনপ্রিয়, কারণ কান্তজিউ মন্দিরের স্থাপত্যশৈলী এতই সুন্দর। আপনাদের 317 বছর কম সময় নাও, অনেক সময়। এত বছরের পুরনো একটা স্থাপত্য আজও কত রঙিন, আজও কত সুন্দর। কান্তজিউ মন্দিরে এসেই আমরা দেখা পেয়ে গেলাম। আপনার নাম নরেনচন্দ্র দাস। নরেনচন্দ্র দাস, এখানে আপনি গাইড হিসেবে আছেন। আপনার বয়স কত? 76 বছর। নরেন দা, আপনি বলেন তো, আর কি অনেক তো দর্শনার্থী আসে, আপনি এখানে কত বছর কাজ করছেন? আমি এখানে দেশ স্বাধীনের 3 বছর পর থেকে। দেশ স্বাধীনের 3 বছর পর থেকে? ওরে বাবা, মানে আপনি অনেক বছর পর্যন্ত আছেন। একটু আমাদের একটু জানান, আমরা যেগুলো জানি না। যে এটা নিচেরটা মোগলদের, এই যে হাতি ঘোড়া, এটা মোগলরা কিভাবে শিকার করতো, ওই দৃশ্যটা শিকার করতে, বাঘ শিকার। হ্যাঁ, রথযাত্রাটা আছে। মোগলের সেই জন্য যে দিনাজপুর মানে নিচের পোর্শনে হচ্ছে মোগলদের জীবনচিত্র, তারা কিভাবে জীবনযাপন করতেন। মোগলের সেই জন্য যে দিনাজপুরের রাজা প্রাণনাথ, উনি ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। দিল্লির সম্রাট ছিল আকবর। যত আজাবাদশাহ ছিল, সবার খাজনা বাকি থাকে। খাজনা বাকি থাকলে পরে খাজনা পরিশোধ করার জন্য সবাইকে ডাকছে দিল্লিতে, যে তোমরা দিল্লিতে এসে খাজনা দাও। তা রাজা প্রাণনাথ তিনি ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যদি সসম্মানে ফিরে আসি তো মন্দির নির্মাণ করব। দিল্লিতে যাওয়ার সময় দিনাজপুরের নাম করা কাঠারি ভোগে চাল, মুগ, ডাল এগুলো নিয়ে দিল্লিতে গেছে। যা দেখে যে কেউ জানে উনি একাই। তো উনি মনে করছে দেখ আমি যেহেতু আছি আমি দেখা করে যাই। উনি যা বলছে, হুজুর আমি তো দিনাজপুর থেকে আছি, আপনার জন্য খাবার নিয়ে আছি। খাবার পায়ে খুশি হয়। যে বললেন ওই যে আদা বলছে আকবরকে, দিল্লির সম্রাট আকবরকে। তো উনি বলছে যে এত আজাবাদশাহ আছে, কেউ আসলে না, তুমি আসছো আবার খাবার নিয়ে, তোমার একজনের খাজনা মিটিয়েছে, মাফ করলাম। তখন উনি বলছে যে আমি মন্দির নির্মাণ করব, আপনারা রাজা প্রাণনাথ এটা আকবরকে বললেন যে আমি মন্দির নির্মাণ করব। রাজা প্রাণনাথ বললেন এটা সম্রাট আকবরকে, আপনি যত আমার খাজনা মাফ করলেন না, আমি একটা তোমার ইতিহাস রাখবো। মানে তাকে সম্রাট আকবরকে উপঢৌকন হিসেবে উনি একটা মন্দির নির্মাণ করব সেটা বললেন, যেটা তার খাজনাটা সম্রাট আকবর মাফ করে দিয়েছে। মাফ করে দাও। আচ্ছা, ওনার জন্য ওই যে নিচেটা মোগলদের শিকার যাত্রা। আচ্ছা, তারপর কি করলেন প্রাণনাথ? দিল্লি, তারপরে মন্দিরের কাজ শুরু করে দিলেন। দিল্লি থেকে আসার সময় বৃন্দাবনে আসে রাইড হয়ে, ওইখানে ঘুমায়। স্বপ্ন তুমি যে মন্দির নির্মাণ করবে দিনাজপুর শহর থেকে 12 মাইল দূরে করতে হবে।
ওই মোড়টা হলো 12 মাইল। রাজা প্রাণনাথ স্বপ্ন দেখলেন যে দিনাজপুর থেকে 12 মাইল দূরে এই জায়গাটাতেই স্বপ্ন আর কি বললেন যে এখানে এই জায়গায় করতে হবে। এটা যেমন কৃষ্ণের এক নাম হলো শ্যাম, এই জায়গার নাম ছিল আগে শ্যামগড়। হ্যাঁ হ্যাঁ, ওই নামে এটা করছে। হ্যাঁ, কৃষ্ণের জন্য নিবেদন একটা করলেন। তারপর রাজা সিদ্ধান্ত নিলেন যে এখানে মন্দির, হ্যাঁ এখানে মন্দির নির্মাণ করে। হ্যাঁ, মন্দির নির্মাণ করার পরে শুরু করছে রাজা প্রাণনাথ 1704 সালে, হ্যাঁ শেষ করে রামনাথ 1752 সালে। হ্যাঁ, তাহলে 48 তার বছর। ছেলে রামনাথ, রামনাথ হলে রাজা প্রাণনাথের পালিত ছেলে, নিজের ছেলে সন্তান ছিল না, পালিত ছেলে রামনাথ। তারপর মন্দিরের কাজ কত বছর যাবত করলেন, কত বছরে শেষ করলেন এটা? এটা 1704 শুরু করে 52তে শেষ। 52তে শেষ, হ্যাঁ, তাহলে 48 বছর লাগে। 48 বছর লাগলো এই নির্মাণ করতে। যখন কাজ করে তখন দেখে যে 101 জনের কাজ করতেছে। যখন বেতন দিবে তখন একজন নাই। সবাইকে বলে যে কে বেতন নেই, সবাই বলে যে আমি নিয়েছি, ও বলে আমিও নিয়েছি, সবাই বলে সবাই নিয়েছি আমরা। তাই মানুষে বলে যে বিশ্বকর্মা তৈরি। ওই যে একজন 48 বছর ধরে কাজ করছে, ও 48 বছরে একটা টাকাও নেবে, ওই জন্য বলে যে বিশ্বকর্মা তৈরি এটা। আচ্ছা, এটা 48 বছর লাগার কারণ হলো কি ইতিহাসের উপর। আর দ্বিতীয় সারিতে আছে হচ্ছে রামায়ণের কাহিনীগুলো আছে, মহাভারত রামায়ণের কাহিনী, রামায়ণ মহাভারত আছে। আচ্ছা, একটু দেখি চলেন। যেমন সত্য তথা দাপন করি 4 যুগ, 4 যুগের ঘটনা 4 দিকে। আচ্ছা, এই যে রামায়ণের ঘটনা, এই যে রামের মারা ছিল 3 রানী, হ্যাঁ, এই যে কৌশলা, কৈকেয়ী, সুমিত্রা। আচ্ছা, 3 রানীর বাচ্চা হয়েছে 4টা। আচ্ছা, কৌশলা রাম, কৈকেয়ীর ভরত, সুমিত্রার যমজ বাচ্চা, লক্ষণের শত্রুঘ্ন 4 ভাই। হ্যাঁ, সীতার বাবা ছিল মিথিলা রাজা। আচ্ছা, সীতার বাবা ছিল জনক রাজা। আচ্ছা, ওনার প্রতিজ্ঞা যে ধনুক ভাঙবে তাকে দিয়ে সীতার বিয়ে দিবে। আচ্ছা, মিথিলা যাওয়ার সময় এখানে সীতার বনবাসটা কোথায়? বনবাস আছে ওই পাশে, ওই পাশে। আর এই পাশে এদিকে একটা বিয়ে পর্যন্ত গেছে, রাম সীতার বিয়ে। দেখান তাকে দিয়ে। প্রথমে মিথিলা রাজা ছিল জনক রাজা, ওনার প্রতিজ্ঞা যে ধনুক ভাঙবে তাকে দিয়ে সীতার বিয়ে দিবে। আচ্ছা, মিথিলা আসার সময় তারকা রাক্ষসকে মারছিল রাম। এই যে রাক্ষস, হ্যাঁ, রাম মারতেছে তারকা রাক্ষসকে। আচ্ছা, ওই যে রাম ধনুক ভাঙতেছে, হ্যাঁ, ধনুক ভাঙছে। সীতাকে দেখানো হচ্ছে নিচে ঘট অনুষ্ঠান ভাবে দেখানো হচ্ছে। বিয়ে হচ্ছে ওই জায়গায়, হ্যাঁ, সীতার বিয়ে, রাম সীতার বিয়ে। হ্যাঁ, রাম সীতার বিয়েটা কোথায়? ওই যেটা এদিকে রাম, এদিকে সীতা, পুড়িয়ে যাচ্ছে মহিলা একজন। আচ্ছা, এটা বিয়ের অনুষ্ঠান, রাম সীতার বিয়েটা ওটা না, একদম এই পাশে। আচ্ছা, তারপর এখন রামের যে বনবাস করছে ওটা গেছে এইদিকে। আচ্ছা, আর এই নৌকাটা কি? এখানে নৌকাটা যে মোগলদের নৌবিহার, মোগলদের নৌবিহার। আচ্ছা, ছিল রাজা দশরথের যে অসুস্থ। আচ্ছা, কৈকেয়ীর দাসী ছিল মন্থরা। আচ্ছা, রাজা দশরথ অসুস্থ, তা উনি 3 রানীকে বলছিল যে আমার সেবা যে ভালোভাবে করবে তাকে 2টা বর দেবে। আচ্ছা, তাই কৈকেয়ীর দাসী মন্থরা কৈকেয়ীকে বললো যে তুমি সেবা করো, তোমার কাজে লাগবে। আচ্ছা, সেবা করতেছে, ওই যে সেবা করছে, হ্যাঁ, ওই যে সেবা করছে। সেবা করার পরে ভরতকে পাঠাইছে কৈকেয়ী যে তুমি তোমার মামার বাসায় যাও। এদিকে ভরত মামার বাসায় গেছে, এদিকে এখন ওই যে সুস্থ হয়ে বসে আছে রাজা দশরথ। কৈকেয়ী এখন ওই যে মন্থরা কৈকেয়ীকে বলতেছে রাম হলে বড় ছেলে, রামকে রাজ্য দেবে, তোমার ভরতকে কি দেবে, তুমি বর চেয়ে নাও যে আমার ছেলে ভরত রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছরের জন্য। আচ্ছা, ওই যে কৈকেয়ী একটু সামনের দিকে যাই দাদা, তাহলে আর একটু সামনে। কৈকেয়ী জোড়হাত করে বলতেছে যে আমাকে বর দাও। তখন বলছে যা চাইছো তাই দিব আমি। তখন বলছে যে আমার ছেলে ভরত রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছরের জন্য। ওই যে রাম সীতা লক্ষণ এই যে বনবাসে যায়। আচ্ছা, বনবাসে যাচ্ছে রাম সীতা লক্ষণ, এইটা না? রাম সীতা লক্ষণ 3 জনে বনবাসে যায়। আচ্ছা, যেদিন বনে যায় ভরত বাসা ছিল আমার বাসায়, বাড়িতে কি শুনলে পরে ওই যে ভরত রামকে ফিরে নেওয়ার জন্য বলতেছে যে দাদা তুমি অযোধ্যা ফিরে আসো, মার কথা মতো বনে যাবে কেন? তখন বলছিল যে আমি তো বাবার আদেশ পালনের জন্য বনে যাচ্ছি, আমি তো ফিরে যাবো না ভাই। আচ্ছা, তখন বলছে তুমি বনে যাও, কিন্তু তোমার পারে খড়মগুলো আপনাকে দাও। কাঠের খড়ম ছিল আগে, ওই খড়ম তখন ওই যে ভরত চাই নেই, ওই যে ভরতের হাতে দেয়, এই যে 2 ভেদিটা নিয়ে অযোধ্যা রাজ সিংহাসন উঠে রামের নামে রাজ্য চালাবে, নিজে বলবে না কি। আচ্ছা, এটা বনে আসতেছে, চলো।
আপনি তো অনেক সুন্দর করে গল্পগুলো বলছেন, আপনার মধ্যে তো আপনি আগে আমি বলবো যারা আপনারা হচ্ছে কান্তজিউ মন্দিরে ঘুরতে আসবেন অবশ্যই এখানে। আপনার নাম আরেকবার বলেন। আমার নাম নরেন চন্দ্র দাস। আপনারা যারা কান্তজিউ মন্দিরে ঘুরতে আসবেন আপনারা এখানে এসে নরেন চন্দ্র দাসকে খুঁজে বের করবেন, উনি এখানকার গাইড। এত সুন্দর করে গল্পগুলো বলছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। দাদা তারপর শুরু করেন ওই দিক থেকে। এটা হলো পঞ্চপটি বন। পঞ্চপটি বনে বসি হ্যাঁ রাম সীতা বলছে, সীতা লক্ষণকে বলছিল লক্ষণ তুমি যদি কোথাও ফল পাও ফল নিয়ে এসো। ওই যে লক্ষণ গেছে গাছে ফল পাচ্ছে, লক্ষণ কই ওই যে গাছের ফল, গাছ দেখা গাছে যাচ্ছে। ফল পাচ্ছে। এই বনে ছিল রাবণের বোন সুবর্ণখা নাম। লক্ষণকে দেখে বিয়ে করতে বলছে। লক্ষণ বলছে যে আমি 14 বছর বনে থাকবো, কিছু খাবো না, কারোর দিকে দেখবো না। হ্যাঁ ও বলছে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। হ্যাঁ তখন লক্ষণ রাগি যায় যে দেখো তোমাকে এতভাবে বললাম তুমি বুঝো না, দাঁড়াও কেমন তোমার বিয়ে করার স্বাদ মিটাই, তোমাকে যেন কেউ বিয়ে করতে না চায়। হ্যাঁ তাহলে কি করছে? তখন কি করে নাক কাটিয়ে দেয়। ওই যে নাক কাটিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ওই যে নাক কাটছে। নাক কাটিয়ে দেয়। রাবণ বিভীষণ দুই ভাই বসে আছে, এই যে নাক কাটা অভিযোগ দিল যে দাদা আমি তো পঞ্চপটি বনে গেছি, হ্যাঁ আমার নাক কাটি শাস্তি দিল লক্ষণ, হ্যাঁ সঙ্গে রাম সীতা আছে, সীতাকে নিয়ে চলো লঙ্কায়। ইস, ওটা ওই জায়গায়। আর কি এই কাহিনীগুলো শুনলে খুব ভয় লাগে, ভয় কাজ করে যে নাক কেটে দেয়া হলো যেন তার দিকে কেউ না তাকাতে পারে। আপু যখন সুবর্ণখার নাক কাটিয়ে দেয়, হ্যাঁ ও যায় ভাইকে অবজেকশন দিল যে দাদা আমি তো পঞ্চপটি বনে গেছি, হ্যাঁ আমার নাক কাটি শাস্তি দিল লক্ষণ, সঙ্গে রাম সীতা আছে, সীতাকে নিয়ে এসো লঙ্কায়। হ্যাঁ রাবণের মামার নাম হলো কালনেমি। হ্যাঁ উনি বললো যে মামা তুমি যেয়া মায়া করে হরিণের রূপ ধারণ করো, ধারিয়ে ওইখানে যা নাচানাচি করবে, আর সীতা দেখে পাগল হবে হরিণ ধরার জন্যে, এদিকে রামকে পাঠাবে হরিণ ধরার জন্যে, এদিকে আমি সীতাকে অপহরণ করব। তো যতই সামনের দিকে যায় ততই পিছনের দিকে যায় হরিণ। আপু ওই যে জায়গা, ওই যে কোনারে, ওই যে হ্যাঁ রাম রাগের চোটে তীর মারছে, ওই যে বুকে ওই যে তীর তীর লাগছে। মারছে। হ্যাঁ 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 তীর লাগছে বুকে, আচ্ছা চিৎকার করছে মায়া তো, আচ্ছা চিৎকার করছে যে কি কোথায় আসা। আমরা এবার সামনে যাই, আসেন একদম করে যাই। আপনি তো মহাভারত দুপুরে, মহাভারতটা কোথায়? ওই যে এটা উপরেরটা হচ্ছে এটা মহাভারত, যেমন অর্জুনেরা 5 ভাই, আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে মহাভারতের কাহিনী। আর দুর্যোধনের উপরে দেয়া আছে। 100 ভাই, কুরুক্ষেত্রের যুদ্ধ বলে এটাকে। হ্যাঁ কেউ বলে মহাভারতের কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের যুদ্ধ, হ্যাঁ আমরা তো বইয়ে পড়েছি কুরুক্ষেত্রের হ্যাঁ, যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। এবং এই টেরাকোটার মাধ্যমে সবগুলো কাহিনী টেরাকোটার সাজানো মধ্যে আছে। এত সীতাকে নিয়ে সুন্দর এসে কাজ। যে লঙ্কা রাখছে রাবণ, হ্যাঁ ওই যে জায়গায় লঙ্কার অশোক বনে, ওই যে সীতা গালে হাত দিয়ে কান্নাকাটা করতেছে। এরা পাহারা দিচ্ছে আর বলতেছে সীতা তোমাকে তো রাবণ নিয়েছে লঙ্কায়, হ্যাঁ তোমাকে ফিরে দিবে না, তুমি রাবণকে স্বামী বরণ করলে লঙ্কা রানী হবে। আচ্ছা। এদিকে রাম পাঠাচ্ছে হনুমানকে যে সীতাকে নিয়ে গেছে কোথায় দেখো, ওই যে হনুমান আছে সীতার সঙ্গে পরামর্শ করলো। আচ্ছা রামের আংটি ছিল সীতার হাতে, আংটিটা হনুমানকে দিল যে তুমি যে রামকে দাও, তাহলে বিশ্বাস করবে তুমি যে লঙ্কা আসছো কিনা। হ্যাঁ আপু আর আংটিতে কৃষ্ণের কি আছে? কৃষ্ণের জন্য তো পুরো মন্দিরে নিবেদন করা, কৃষ্ণের সেটা আমরা জন্ম, জানি। কৃষ্ণের জন্ম থেকে কংসবধ, কংসবধ সব হ্যাঁ ওইদিকে কৃষ্ণের জন্ম ওই পাশে, ওই পাশে, হ্যাঁ ওটা দেখেছি। ওই যে বোটটা আছে, বোটটার ওইখানে কৃষ্ণের জন্ম। কৃষ্ণের মামার নাম হলো কংস কংস, রাজা। হ্যাঁ যেই কংসই কিনা কৃষ্ণকে মারতে চেয়েছিল। হ্যাঁ, একে একে 60টা ছেলে হয়ে হ্যাঁ। দৈবকীর 7টাকে মারছে কংস। একটু সামনের দিকে যাই। অষ্টম গর্ভে জন্ম নিল হ্যাঁ কৃষ্ণ। এখানে আসার সময় এই যে আংটি দিচ্ছে সীতা হ্যাঁ। রামকে দেওয়ার জন্য, ওই যে সীতাকে এই হনুমান আংটিটা দিচ্ছে রামকে, হ্যাঁ যে সীতা খুব বিপদে আছে তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা এখন এই যে রাম লক্ষণ 2 ভাই যাচ্ছে, এরা এক রাজ্যের নাম হলো কিষ্কিন্ধা, হ্যাঁ, রাজা হ্যাঁ। হলো বানরের রাজা, আচ্ছা। বালি আর সুগ্রীব। আচ্ছা আচ্ছা। বালি হলো বড়, সুগ্রীব ছোট। বালি আর এই মন্দিরে, কান্তজিউ মন্দিরে কিন্তু মহাভারতের কাহিনী বর্ণনা করা আছে, সীতার বনবাস থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ, সব কিছুর বর্ণনাগুলি টেরাকোটার মাধ্যমে চলে আসছে। এছাড়া মুঘল আমলে যে রাজা বাদশাদের তাদের তারা কীভাবে জীবনযাপন করতো, তারা কী ধরনের বাহনে যাতায়াত করতো, কিভাবে তারা শিকার করতো, সব কিছু টেরাকোটায় শিকার করতো। উঠে আসছে। এত এই যে সুন্দর এখানে বাঘ শিকার স্থাপত্য। বাক্সুর, ও বাক্সুরের, হ্যাঁ হ্যাঁ বাঘ শিকার করেছে। আচ্ছা তারপর ওইদিকে আমরা একটু আগাই দাদা, আসেন। এখানে দাদা ওইখানে অনেকগুলো হাতি দেখা যাচ্ছে, ওগুলো কিসের? এটা হাতি, মোগলদের হাতি, মোগলদের হাতি, শিকার হাতির বহর। আচ্ছা হাতির বহরে যে
6টা হাতি আছে এখানে। আচ্ছা, এখানে সেতু বন্ধন করছে লঙ্কা যাওয়ার পরে রাম হ্যাঁ পেয়ে যাবে ওই যেটা। নরেন্দ্র, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, আপনি এত সুন্দর করে আমাদের আপনি বুঝালেন। ভালো থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। আপনাকেও ভালো রাখুক, আপনি সুস্থ থাকেন। আপনি সুস্থ থাকলে আমরা আপনার কাছ থেকে কিংবা যারা দর্শনার্থী আসবেন তাদেরকে আপনি সুন্দর করে বুঝিয়ে গল্পগুলো বলতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক, সেই সাথে আমার ভিউয়ার্সদের বলবো আপনারা অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই দিনাজপুর আসলে একবারও আপনি কান্তজিউ মন্দির ঘুরে যাবেন। থ্যাংক ইউ। কান্তজিউ মন্দিরে আসলে অনেক দর্শনার্থী আসে, একটু তাদের কাছ থেকে শুনি যে আসলে তারা তাদের ফিলিংসটা কিরকম এখানে যে তারা বারবারই আসেন। ভাই, আপনি তো এখানে ঘুরতে আসছেন, ভাইয়া আসলে কেমন লাগে? আপনি তো এখানকার স্থানীয়, যে আপনাদের এলাকায় এত সুন্দর একটা স্থাপনা, অনেক মানুষ ঘুরতে আসে, দেখতে আসে। না, অবশ্যই ভালো লাগে। এটি আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যের ধারক এবং বাহক এই কান্তজি মন্দির। শতবর্ষ পুরনো, প্রায় 400 বছর পুরনো এই মন্দির। এবং এখানে সবচেয়ে ভালো লাগে যে শুধু আমাদের না, এটা আমাদের বিদেশের অনেক পর্যটক এখানে এই মন্দির দর্শনে আসে। এবং বিশেষ করে এখানে যে মেলাগুলো হয়, কান্তজি মেলা, রাস মেলা, এই মেলাগুলো উপলক্ষে এখানে অনেক ব্যাপক ধরনের কর্মযজ্ঞ তৈরি করেছে। তো এই মন্দিরকে ঘিরে এখানে একটি মন্দির কমপ্লেক্স তৈরি করা হয়েছে, যেখানে প্রত্নতত্ত্ব জাদুঘর আছে এবং পাশাপাশি ওখানে অতিথিদের জন্য, পর্যটকদের জন্য পর্যটন মোটেলের একটা ব্যবস্থা আছে, আবাসনের ব্যবস্থা আছে। তো যারা দূর দূরান্ত থেকে আসে তারা চাইলে এখানে থাকতেও পারবে এবং এটি অল্প সময়ে দেখা সম্ভব না, কারণ এটার সাথে রিলেটেড আরও একটা আমাদের ঐতিহ্য আছে যে এই মন্দির যারা তৈরি করেছিল তারা ছিল মুসলমান কারিগর, এবং তারা ঠিক একই সময়ে নয়াবাদ নামে আরেকটা মসজিদও তৈরি করে। এই মন্দিরের পাশাপাশি সেই মসজিদেরও বয়স, এটা এখান থেকে প্রায় 2 কিলো দূরে নয়াবাদ নামক স্থানে, নয়াবাদ গ্রামে অবস্থিত। তো বেশ ভালো লাগে। আমরা এখানে প্রায় আমরা আসি, আমাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসি, শিক্ষার্থীদের নিয়ে আসি, তাদের আমাদের এই ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, যেন তারা ভবিষ্যতে এই বিষয়টা সম্পর্কে তারা জানতে পারে এবং তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন দেখাতে পারে, গল্প বলতে পারে। আর বিশেষ করে এখানে সরকারের প্রতি ধন্যবাদ জানাই যে সরকারের চিন্তা এবং পরিকল্পনায় প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে মসজিদের যে সংস্কার কাজ হয়েছে এটি প্রশংসনীয়। না, এর আগে আমি যেটা বলবো যে এর আগে আমি এসেছিলাম তখন কিন্তু এত সুন্দরভাবে পরিপাটি করে গোছানো ছিল না। এখন দেখলাম এত সুন্দরভাবে পরিপাটি করে গোছানো, সবকিছু খুব সুন্দর লাগছে এবং অনেক সুন্দর ওয়েল অর্গানাইজ। এখন আগে চাইলে যে উঠা যেত কিংবা হাঁটা যেত, ওগুলো এখন আর করা যায় না, এবং সব মিলিয়ে অনেক আসলে সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পরিচ্ছন্ন। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দিনাজপুরের কান্তজিউ মন্দির, যে মন্দিরটি কথা বলে ইতিহাসের, আর তাই বলবো যদি ইতিহাসকে জানতে চান, যদি পুরাণের কথা জানতে চান, যদি মুঘল আমলের রাজাদের কীভাবে তারা জীবনযাপন করত, সেগুলো আমরা কিন্তু এই টেরাকোটার মাধ্যমেই জানতে পারছি। কারণ টেরাকোটার মাধ্যমে সবগুলো কাহিনী এত সুন্দরভাবে বর্ণনা করা আছে, দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। তাই আমি বলবো যারা ঘুরতে আসবেন দিনাজপুরে, একবার হলেও আপনারা চলে আসবেন কান্তজিউ মন্দিরে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুন্দর থাকবেন, শুভকামনা সবার জন্য।